তো নমস্কার বন্ধুরা, আমি সম্পদ পাত্র এবং আপনারা দেখছেন নিজে বাংলা পডকাস্ট। আজ আমাদের সঙ্গে রয়েছেন ন্যাচুরোপ্যাথি, যিনি ন্যাচুরোপ্যাথি বিশেষজ্ঞ, যিনি নিত্য প্রয়োজনীয় দিনে চলার পথে আমাদের সঙ্গে আজ আলোচনা করবেন এবং আপনাদের সঙ্গে তুলে ধরবেন। তো নমস্কার কমলাবাবু, আপনাকে খুব আমাদের আন্তরিক সব শুভেচ্ছা জানাই আমাদের নিজে বাংলা পডকাস্টে। ওম নমস্তে। নমস্তে। তো স্যার, আপনি মানে প্রথমে যদি আমাদের দর্শকদের সাথে নিজের আলাপ একটা ছোট্ট যদি পরিচয় দিয়ে দেন তো দর্শকের বুঝতে সুবিধা হতো। আচ্ছা, আমার নাম কমলাকান্ত সাউ, আমার বাড়ি উত্তর মুকুন্দপুর। আমার ফোন নাম্বার হচ্ছে 6297934158। তা আজ আপনি আমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবেন বলেছেন, যেটা হচ্ছে গিয়ে ন্যাচুরোপ্যাথি। তো সেই বিষয়টা যদি আপনাকে একটা নর্মাল মানুষকে বোঝাতে হয়, যার কিনা কোনো আইডিয়া নেই এই ন্যাচুরোপ্যাথি কী, তো আপনি তাকে কিভাবে বোঝাবেন এবং জিনিসটার ব্যাপারে তাকে কি ব্যাখ্যা করবেন ওইটা একটু। তাহলে আমরা যখন জন্ম হচ্ছি, জন্মের আগের ব্যাপারটা আলাদা। যখনই ভূমিষ্ঠ হয়ে যাচ্ছি, মাতৃগর্ভ থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি, তখন যে প্রথম আমাদের যে জিনিসটা দরকার, যেটা অক্সিজেন, সেটা কে দেয়? গাছ দেয়। উদ্ভিদ কৃপণতা করে না, আমাদের সঙ্গে বেইমানিও করে না। সেইখান থেকে শুরু ন্যাচুরোপ্যাথির শুরু। আর আমরা গাছকে কিন্তু ভালোবাসি, তবুও একটু যেন মানে বিরোধিতা করে ফেলি। কিন্তু গাছ আমাদের অনেক কিছু দিয়ে দেয়। দ্বিতীয়তে আছেন, যখনই ভূমিষ্ঠ হওয়ার পর আমাদের তাপের প্রয়োজন, তখন আমাদের তাপ দেন কে? না, সূর্য, যেটা নক্ষত্র, আমাদের এই গ্রহের নক্ষত্র। অফুরন্ত তাপ, অফুরন্ত শক্তি, অফুরন্ত সব কিছু ওর মধ্যে আছে, উনি দিচ্ছেন। আর মাটি, চোষক ক্ষমতাটা প্রচুর। আমাদের শরীরের যাবতীয় যা মানে বলবো কি, যেটাকে আমাদের দরকার নেই, পয়জন, আমাদের শরীরের পয়জন, সে কিন্তু চোষক করে নিচ্ছে, শুষে নিচ্ছে। এই যে তিনটা জিনিসের কম্বিনেশন, ন্যাচুরোপ্যাথির শুরুটা হচ্ছে ওইখান থেকে। আজ আমরা সেখান থেকে দূরে সরে আসছি। কোথায়? না, মাটি যেন আমাদের গায়ে না লাগে, রোদ যেন আমাদের গায়ে না লাগে। গাছ থেকে যখন আমরা বাড়ির মধ্যে থাকছি, দরজা জানলাটা বন্ধ করে রাখছি, অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে। আজকে যখন আমাদের এই যে করোনা ভাইরাস এলো, অক্সিজেনের পরিমাণটা আমরা নিজেরাই কমিয়ে নিলাম মাস্ক পরে। কারণ বায়ুতে তো মানে ভাইরাসটা এনি টাইমই আছে, এখনো আছে, আগেও ছিল, করোনার সময়ও ছিল। তা সেই জন্য তো আমরা এমনি নর্মালি ওটা ভিত্তি ধরানো না, ভাইরাস যখন ছিল না তো সব সময় আছে, সব সময় আছে। ভাইরাসটা যখন হাই একটা এয়ার মানে পলিউশন যে বিষয় একটা আছে, বলে দিচ্ছি, পিউরিটি একটা ম্যাটার করে। আমাদের এখানকার এয়ার যে পিউরিটি আর কলকাতার পিউরিটির মধ্যে অনেক তফাৎ অনেক আছে। বেশি পিউরিটি ওখানে অনেকটা কম, আর আমাদের গ্রামাঞ্চলে অনেকটা বেশি। তো সেখানে মাস্ক পরাটা তো ম্যান্ডেটরি। মাস্ক পরলে তো একটু হলেও তো মানুষ সুস্থ থাকতে সেটাকে পারবে। আমরা কি করছি, শরীরের মধ্যে যেতে পারবে। গাড়ি, কলকারখানার যে ধোঁয়াটা, সেটা তো ওই অক্সিজেনের পরিমাণটা কমিয়ে কার্বন মনোক্সাইডের গ্যাসটা বাড়িয়ে দিচ্ছে। একদম। আর আমরা গ্রামের মধ্যে যখনই আছি, এখানে কি কার্বন মনোক্সাইড গ্যাস নেই? আছে, কম পরিমাণ, কিন্তু গাছ তো নিচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস। আর প্রাণীদের মধ্যে একমাত্র একটাই প্রাণী, যে প্রাণী কার্বন ডাই মনোক্সাইড গ্যাস না হলে বিষ তৈরি করতে পারে না, সাপ। আর আমরা তাকে দেখলেই মেরে ফেলি, বিষধর সাপকে। মানে সাপ থাকতে আমাদের যথেষ্ট কার্বন ডাই মনোক্সাইড গ্যাসটা ওর দরকার, তো না হলে তো বিষ তৈরি করতে পারবে না। তাকে দিয়ে কি ওটা শুষে নেয় তো ওরা। আচ্ছা, কিন্তু ও ছবল মারবে, কজনকে মারবে জীবনে? 10টা মানুষ মারবে, কিন্তু কত মানুষের উপকার করছে। কিন্তু আমরা সাপেদের আঘাত বা ওনাকে কিছু আঘাত করলেই তখনই সাপ কামড়াতেই আসে, এছাড়া কিছু করে না। হ্যাঁ, তাহলে যদি সহজ কথায় বোঝাতে হয় যে ন্যাচুরোপ্যাথি কি,
তাহলে এইটা কিভাবে আপনি একজন ডাক্তারকেই যদি বলতে হয় আপনি কি বলবেন? ন্যাচুরোপ্যাথি হচ্ছে প্রকৃতির সঙ্গে আমরা যেভাবে আগে আমার দাদু ঠাকুমা তার দাদু যেভাবে গাছের সঙ্গে মিশে যেতেন, আজকে কোনো কিছু একটা হলো, এই গাছের পাতার রসটা একটু দিয়ে দে, ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই একটু তেল মালিশ করে দে, এটা ভালো হয়ে যাবে। একটু গরম জল খাইয়ে দাও, এটা ঠিক হয়ে যাবে। এই যে জিনিসগুলো আজকে আমরা হারিয়ে ফেলেছি। কেন হারিয়ে ফেলেছি? না সেই চর্চাটা আমরা নেই, আমরা করি না, কারণ আমরা ধীরে ধীরে ওই কি বলে পরাধীন হয়ে যাচ্ছি। কার দিকে? না যারা অর্থ পিচাসু। কারা? না আমি ডাক্তারি পড়ছি, কয়েক কোটি টাকা খরচ করে আমার বাবা মা পড়িয়ে এনেছে, তো আমাকে সেই টাকাটা তুলতে হবে। কোন পথ দিয়ে তুলবো? ডাক্তারকে ডাইরেক্ট দিয়ে দেবো? আমরা ভিজিটটা দিই না। তোমাকে অমুক পরীক্ষাটা করাতে হবে, তোষক পরীক্ষাটা করাতে হবে, তোষক পরীক্ষাটা করাতে হবে, সেখান থেকে আমার কমিশনটা আসবে। একদম খাঁটি কথা। আর ওষুধের মধ্যে দরকার হয়তো 5 টাকার ওষুধ, সেখানে আমি 50 টাকার ওষুধ লিখে দিচ্ছি, লো গ্রেডের ওষুধ লিখে দিই। 50 টাকার ওষুধ ব্যবহার করলে সেই 5 টাকার ওষুধের পরিমাণটা সে পাবে। আর ভয় ধরিয়ে দিচ্ছি কি রোদে যাবে না, কালো পড়ে 10 বার খাওয়া দাওয়া করবে, একসঙ্গে খাবে না। 10 বার খাওয়া মানে কি? মানে কম খাবার বারবার খাবো তো। তাহলে ধরুন একটা মানুষকে যদি কন্টিনিউ আমি কাজ দিই, হালকা দিই, সে মানুষটা কতদিন টিকবে? তাকে যদি বিশ্রাম না দিই। কথা। বুঝে গেছে? সেই জন্য শরীরকেও বিশ্রাম দিতে হয়। আমি প্রথম ডাক্তার কাছে গেলে সে রুগী তৈরি করার চেষ্টা করছে, বারবার খাও, কম কম করে খাও। কিন্তু না, আমাদের এই রান্না যে যন্ত্রটা, যেটা সোলার প্লেক্স বলা হচ্ছে পেট, সেটা সূর্যের সঙ্গে লিঙ্ক আছে। আমাদের প্যাঙ্ক্রিয়াস ওপেন হয়, মানে প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন যেটা ক্ষরণ হয় পিত্তরস। কি? প্যাঙ্ক্রিয়াস জানেন না? প্যাঙ্ক্রিয়াস হচ্ছে বাংলায় তাকে বলা হচ্ছে শরীরের কোন অংশ? শরীরের একটা মানে যেখান থেকে ইনসুলিন, অগ্নাশয় যেটাকে বলা হচ্ছে, অগ্নাশয়কে বলা হচ্ছে প্যাঙ্ক্রিয়াস। পাতার মতো যেটা দেখতে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সরু পাতার মতো, যেখান থেকে ইনসুলিন ক্ষরণ হয়, যেটা সুগারটাকে ভেঙে দেয়। সুগারটার সংকেত হচ্ছে C6H12O6, ওটাকে ভেঙে দিচ্ছে। যখনই কার্বন ডাই অক্সাইড 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা করে দিচ্ছে, তখন অক্সিজেনটা আমরা নিচ্ছি, আর হাইড্রোজেনটা আমাদের শক্তি উৎপন্ন করছে। কার্বন ডাই অক্সাইড তো আমাদের দরকার নেই। ওর মধ্যস্থতা করছে কে? না ইনসুলিন। ওটাকেই বলা হচ্ছে, তার সঙ্গে আছে পিত্তরস। দুটো নাড়ি একসঙ্গে মিশে বাইল জুসের সঙ্গে পড়ে। যখনই ইনসুলিনটা যার কমে যাবে শরীরে ক্ষরণ, তার সুগার বেড়ে যায়, সে কোনো মিষ্টি খাক আর কিংবা নাই খাক। বুঝে গেছে? আমরা যে কার্বোহাইড্রেট খাবার খাচ্ছি, জল যে খাচ্ছি, এমনি প্লেন জলটাই যে খাচ্ছি, ওতে সুগার আছে। সুগার তাহলে শরীরের পক্ষে ভালো না? কে বলেছে ভালো না? তাহলে মানে চিনি দরকার, লিমিট, এটা দরকার না। পরিমাণ মতো। আমার যদি ইনসুলিনটা প্রচুর পরিমাণে ক্ষরণ হয়, মানে আমার মধ্যস্থ যদি ঠিক থাকে, ও যদি ভাঙতে পারে, আমি কন্টিনিউ মিষ্টি খাই না, কোনো অসুবিধা নেই, ও তো আমার কনভার্ট করে দিচ্ছে। আপনি কি তাহলে আপনার দৈনন্দিন জীবনে অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি বা অন্যান্য মেডিসিন যেগুলো, সেগুলো কি আপনি গ্রহণ করেন না? খুব রেয়ার, করি না, এই কথাটা ভুল, খুব রেয়ার। আমি যতটুকু পারি প্রত্যেকটা ওষুধ থেকে দূরে থাকতে, যতটা সম্ভব আমার। অ্যালোপ্যাথি কি মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর? না, বর্তমান যুগে আমি সেটা বলবো না। এমন একটা পরিস্থিতি এসে গেছে, তখন ক্ষতি হলেও ওই মানুষটাকে বাঁচাতে হবে সেই মুহূর্তে। মানে এখন পরিবেশ যে মানে যতটা চেঞ্জ হচ্ছে সেই পরিমাণ মানুষ কেন অ্যালোপ্যাথি দ্রুততা বাড়ছে, এখন অনেকটা উন্নত, তো সেই পরিমাণ কিন্তু উন্নত প্রযুক্তির কাছে আমরা তো যাচ্ছি না। প্রযুক্তি অনেকটা উন্নত, আমরা সেই প্রযুক্তির কাছে যদি পৌঁছে যাই, তাহলে সেই মুহূর্তে অ্যালোপ্যাথিটা ঠিক আছে, কিন্তু কন্টিনিউ অ্যালোপ্যাথি ভালো না, বা কন্টিনিউ হোমিওপ্যাথিও ভালো না, কন্টিনিউ আয়ুর্বেদও ভালো না, কিন্তু কন্টিনিউ ন্যাচুরোপ্যাথিটা ভালো। কেন? আমরা যে খাদ্যটা খাচ্ছি সেটাও তো ন্যাচুরোপ্যাথি।
আমরা অনেক জায়গায় দেখেছি ওই অ্যামওয়ে বা অন্যান্য সব যেসব সাপ্লিমেন্টারি যে প্রোডাক্টগুলো সেগুলো খেয়ে একটা অনেক পেশেন্ট মারা গেছে, হ্যাঁ বলে দিচ্ছি জিনিসটা। ড্রাগ টাইপের কিছু জিনিসগুলো সাপ্লিমেন্ট। ধরুন যেখানে একটা ব্যবসা ঢুকে গেছে, সেখানে হয়তো সেটা ন্যাচুরোপ্যাথি থেকে ওরা নিচ্ছে, ঠিক আছে, কিন্তু ওটাকে দীর্ঘদিন রাখার জন্য কিছু না কিছু একটা তো ব্যবহার করছে কেমিক্যাল। ওই কেমিক্যালটাই আমাদের ক্ষতিকারক। একটা জিনিস ধরুন তো, যখনই আমাদের দাঁতটা উঠলো তখন দাঁত মাজার ব্যাপারটা ছিল, ঠিক একটু আমাদের ছোটবেলার কথাটা ভাবুন, যে কোনো একটা কাঠি দিয়ে আমরা মাজতাম না, কোনো কিছু নিতাম না, নিম কাঠি, যে কোনো একটা কাঠি, এনি হাউ কাঠি, প্রত্যেকটা গাছের একটা কিছু না কিছু আছে তো। ছাই যেটাকে বলে। না না, ছাইর একটা ব্যাপার আলাদা আছে, সেটা বলবো। এবার আমরা যখন এই ব্রাশ আর কলগেটটা ব্যবহার করছি, কলগেটে আছে আমার কেমিক্যাল, আর আছে প্লাস্টিক, ব্রাশে আছে প্লাস্টিক আছে, আর সোডিয়াম লরেন্স সালফেট থাকার জন্য ওটা ফেনা হচ্ছে। আচ্ছা, সোডিয়াম তো আমাদের শরীর থেকে যতটা কম হয় ভালো। আমরা আজকে যে সোডিয়াম ব্যবহার করছি তার জন্য রক্তটা ওই তরলত্বটা কমিয়ে দিচ্ছে, ওর গতিবেগ কমে যাচ্ছে, তার জন্য আজকে বিভিন্ন রকম জিনিস হচ্ছে। এই যে আমাদের ধরুন প্রেশার, মেন দায়ী হচ্ছে সোডিয়াম। আমরা ঘুম থেকে উঠেই একটা যতটা chemical মুখে নিয়ে তরকারি নিচ্ছি। আমরা ব্যবহার করি, যত তরকারি বেশি খাবো তত সোডিয়াম বেশি নিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের কি করা উচিত, মানে এই কোলগেট আর ব্রাশের পরিবর্তে আমাদের কি জিনিস ব্যবহার করা উচিত, যেটা আমাদের ঘরোয়া রেমেডি? গাছের থেকে আমরা যে কাঠিটা পাবো কালেক্ট করতে পারবো প্রত্যেক দিন। আজকে ধরুন আমরা বেগুনিয়া ডালার কাঠি পেলাম, কালকে নিম ডালার কাঠি পেলাম, কালকে বাঁশের একটা কাঠি পেলাম, কালকে খেজুর ডাঁটার একটা কাঠি পেলাম, কালকে আমের একটা কাঠি পেলাম, সাড়া কাঠি একটা পেলাম, গবজোড়া কাঠি একটা পেলাম। যেদিন যে কাঠি পাবো আমার সামনে যেটা পড়বে। আর এটা যেটা বলছিলাম, এই যে আগুন মানে উনানের পরে যেটা ছাই তৈরি হয় সেটা ছাইটা বলে দিচ্ছি। ছাইটা ভালো কিন্তু আবার খারাপ। কীরকম না, যদি প্রকৃত ছাইটার মধ্যে কোনো বালুকণা না থাকে, মানে গাভীর গোবর যদি পরিষ্কার থাকে, কোনো নুড়ি বা বালি যদি না থাকে, সেটার থেকে যদি ছাইটা হয় মোটের থেকে, তাহলে সেই ছাইটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু যখনই বালিদানা বা নুড়ি থেকে যাচ্ছে তখন সেই ছাইটা ব্যবহার না করাটাই ভালো। কেন না, আমাদের দাঁতের উপরের যে কোটিংটা এনামেল, সেই এনামেলটা ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঘর্ষণ খায়। ওই এনামেলটাকে যত নষ্ট করবেন দাঁতের পাওয়ার তত নষ্ট হয়ে যাবে। তাহলে কি এই যে প্লাস্টিক ব্রাশ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের এনামেলগুলো কি নষ্ট হয়ে যাচ্ছে কোনো ঘর্ষণ লাগার ক্ষেত্রে? প্লাস্টিকে এনামেল নষ্ট হয় না। আচ্ছা, ওই প্লাস্টিকের যে ঘর্ষণে প্লাস্টিকের যে একটা চৌম্বকত্ব শক্তি আছে, সেই শক্তি আমাদের ক্ষতিকারক। প্লাস্টিকের যেটা ইথিলিন, মানে পলিথিলিন, ইথিলিন যেটা, সেই ইথিলিন হচ্ছে শরীরের পক্ষে আমাদের ক্ষতিকারক। আমাদের প্লাস্টিক জলের বোতলে যে জল খাচ্ছি সেটাও ক্ষতিকারক। অবশ্যই অবশ্যই। তো তাহলে তারপর সেটা তো ঘর্ষণ হচ্ছে। আর একটা শুনেছিলাম যে ওই হলুদ নারকেল তেল মিশিয়ে অনেকে ব্রাশ করেন, মানে মানে ওটা লাগান, ওটা হলুদ, দেখেছি। তারপরে আমার লেবু আর একটু ঘি, আচ্ছা, ওইটাকে যদি না ভুল বললাম, ঘি নয়, সরিষা তেল, অরিজিনাল যে সরিষা তেলটা, ওটা যদি একটা পেস্ট করে প্রত্যেক দিন দিই তো দাঁতের অনেকটা কাজ ভালো হয়, পাইরিয়া জমে না। আর হলুদ ভাবটা উঠে যায়। হলুদ তো এমনি অ্যান্টিসেপটিক, মানে দাঁত যেটা যে সাদা থাকে সেটা সেটাও আস্তে আস্তে হয়ে যাবে, সাদা হবে। যেহেতু ওখানে আমার লেবুতে আছে আপনার ভিটামিন সি, এবং হলুদ নিজেই একটা প্রতিষেধক, অ্যান্টিবায়োটিক প্রতিষেধক। তারপরে সরষের তেলের একটা ঝাঁঝ আছে। এই যে তিনটার কম্বিনেশন অনেক কাজ করে। আরও আয়ুর্বেদিক ফর্মুলায় যদি আমরা পেস্ট বানাতে চাই সেগুলো অনেক কিছু জিনিস লাগে, তো এটা নর্মাল আমি বললাম। এটা তাহলে একটা এনসেন্ট চিকিৎসা, আর একটা মানে পুরোনো দিনের যেভাবে চিকিৎসা। চিকিৎসা ঠিক বলা যায় না,
এটা প্রাত্যহিক জীবনের একটা কর্মজীবনের রুটিন ব্যবহার করতে হবে। আমাদের প্যাঙ্ক্রিয়াসটা ওপেন এই প্রক্রিয়াটা কি নতুন নাকি না 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 প্রাচীন? অনেক প্রাচীন, অনেক প্রাচীন। সেটাই পৃথিবীর সর্বোত্তম প্রাচীন শাস্ত্র হচ্ছে বেদ। ওই বেদের থেকে সব কিছু। আগেকার দিনে তাহলে আগেকার দিনে মুনি ঋষিরা যখন রিসার্চ করতেন, ওই জিনিসটা হলো কি, যখন উত্তর আর পূর্ব কোণ থেকে যখন আর্যরা এই ভারতবর্ষে ঢুকলেন, হুম তখন ওদের নাকটা থাকতো টিকালো, হুম খুব লম্বা এবং ক্ষমতাশালী। বেশ এই ভারতবর্ষটা কিন্তু অনার্যের দেশ, আর্যদের দেশ না। ওরা এসে দেখলো যে কিছু জায়গা ওরা দখল করে বসে আছে, ওদেরকে তাড়িয়ে দিল এই বন জঙ্গলের দিকে। এরা এখানে ভালো জায়গাগুলো ব্যবহার করতে থাকলো। ওরা দেখলো যে সব কিছু তো আমরা করে নিলাম, কিন্তু এই যে প্রকৃতির যে দুর্যোগ, হুম বর্ষা, বিজলি, বন্যা, অতিরোধ বা বিভিন্ন অতি শীত, এগুলোকে কন্ট্রোল করা যাচ্ছে না। মানুষগুলোকে তাড়িয়ে দিলাম, ওরা অনার্যরা একটু বন জঙ্গলের দিকে গেলো, আমরা ভালো জায়গাগুলো ব্যবহার করে নিলাম, যেহেতু আমাদের ক্ষমতা আছে। ওরা কি করলো, তখন বান এলে নদীকে পুজো করতো, জল দেবতাকে পুজো করতো, সূর্যকে পুজো করতো, বিদ্যুৎকে পুজো করতো, গাছ দেবতা। গাছ দেবতা, বিভিন্ন শিলা টিলা এইসব পুজো করে দেখলো এতে কিছু হচ্ছে না। তাহলে কি করা যায়? তাহলে মূর্তি বানিয়ে কি পূজা করব? তাতেও করলো, তাতে কিছু হচ্ছে না। তার মধ্যে কিছু ফেসে থেকে গেল। আর যারা ঠিক চতুরতার সঙ্গে রিসার্চ করতে থাকলো, তারাই চলে গেল না আমরা একটু ধ্যানে বসি। তখন তারা সমাধি অবস্থায় ধ্যানস্থ হয়ে যখন দেখলো, না এটা তো সম্পূর্ণই ভেতরের খেলা। আমাদের যে 6টা কি 7টা যে চক্র আছে, ওই চক্রের খেলা ওটা। ওটাই দেখলো যে ওর ভেতরেই সব কিছু, ওর থেকেই রিসার্চ শুরু হলো। তখন বেদটা আস্তে আস্তে করে সৃষ্টি হলো। যে প্রাচীন দিনে যেসব গাছগাছালি দিয়ে যে এই জড়িবুটি বা এই যা ন্যাচুরোপ্যাথি এইসব যে আবিষ্কার করতেন মুনি ঋষিরা, রিসার্চ করতেন, তো এমন কোনো গাছ বা এমন কোনো কিছু যে মানে লতা বা কিছু যেটা কিনা এখন আর দেখতে পাওয়া যায় না, যেটা কিনা অনেকটাই ভালো শরীরের পক্ষে? না, এই কথাটা আমি খুব একটা মানতে পারছি না, কারণ নেই, এ কথাটা ভুল। অনেক গাছ হয়তো লুপ্ত হয়ে যেতে পারে। লুপ্ত হয়নি। ধরুন আমাদের এখানে পাওয়া যেত, এখানে পাওয়া যাচ্ছে না, আর একটু দূরত্ব বনে কোথাও পাওয়া যাচ্ছে। পৃথিবী এই যে ধরিত্রী মাতার এমন একটা জিনিস, ধরুন লুপ্ত খুবই কম। হয়তো প্রাণী জগৎটা লুপ্ত হয়েছে, আমি কিছু কিছু প্রাণী লুপ্ত হয়ে গেছে সেটা মানতে পারি, কিন্তু উদ্ভিদ জগৎ খুব একটা লুপ্ত হয়নি। এত ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে, এত জঙ্গল কাটা হচ্ছে 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 তাতেও অনেক লুপ্ত পরিমাণটা কমে গেছে, হ্যাঁ। পুরো লুপ্ত হয়নি। অবশ্যই। কিন্তু এখন রিসার্চ বলছে যে দিন দিন যত পৃথিবী আধুনিক দিকে এগিয়ে যাচ্ছে, তত এই যে সয়েল, যেটা মাটি, সেই যে যেটাতে রোপণ করা সব থেকে সহজ উপায়, তার সেটা আমি স্বীকার করি, কমে গেছে। সেটা আমি স্বীকার দিন করি। দিন সেটা আস্তে আস্তে দেখতে গেলে মাটি পাওয়া যাবে না, সয়েলটা কমে যাবে, মানে গাছ জন্মাবে না। হ্যাঁ, জলের যা মানে যে হারে দূষিত হচ্ছে, যে পরিমাণে কলকারখানার জলগুলো পড়ছে, তার পরিমাণে তো জলও যে গাছ নেবে সেই পরিমাণে তো হচ্ছে না। গাছ নিচ্ছে, গাছটা রুগ্ন হয়ে যাচ্ছে। যে পরিমাণ সে উপকার দিত, সে পরিমাণ উপকার দেবে না। গাছ বর্তমান আছে, হয়তো আগামী দিনে হারিয়ে যেতে পারে, হারিয়ে যাওয়ার রাস্তায় পৌঁছে গেছে, কিন্তু পুরোটা হারায়নি। সংখ্যা কমেছে, ওর গুণমানও কমে গেছে, এটা আমি স্বীকার করি। তাহলে এই সময় নিউরোপ্যাথি মানে ন্যাচুরোপ্যাথি জিনিসটাকে তাহলে মানুষ গ্রহণ করবে কিভাবে? কি বলছ? একদম মানুষ গ্রহণ করবে, আর কতটা জরুরি জরুরি আমি বলে দিচ্ছি। ন্যাচুরোপ্যাথি শুধু তো গাছের উপর নির্ভরশীল নয়, নিজের উপর নির্ভরশীল কিছুটা হতে হয়। যখনই আমি ওষুধটা তৈরি করে ফেলবো, অসুস্থ হব, তখন কিন্তু ওই ওষুধটার প্রয়োজন। যদি আমি অসুস্থতা না তৈরি করি, তাহলে আমার ওই ওষুধের কোনো প্রয়োজন আছে কি? না। ন্যাচুরোপ্যাথি তাই বলছে, আপনি সময়টাকে নিজের জন্য তৈরি করে নেন। কখন খাবেন, কখন ঘুমাবেন, কখন বিশ্রাম করবেন, কখন চিন্তন করবেন, কখন এগুলোকে রিসার্চ করবেন বা কোনো কিছু কর্ম করবেন,
সেইটা আপনার শরীরের সঙ্গে মনের সঙ্গে প্রত্যেকটা এর সঙ্গে একটু তৈরি করে নেন। মানে আপনি বলতে চাইছেন ধরুন আমি সকালে উঠলাম, একটা ঠিক টাইমে ব্রাশ করলাম বা খেলাম, তারপরে কাজে গেলাম, তারপরে মানে যেটা ডেইলি রুটিন যেটা পড়ে সেটা সেটা বলে দিচ্ছি, কন্ট্রোল থাকে, যেটা ঠিক রুটিনটা থাকে, বলে তার দিচ্ছি। জন্য আমাদের রুটিনটা হচ্ছে, ধরুন আমরা রাত্রে যে খাবারটা খাই তারপর তো ঘুমিয়ে যাই, হুম, তখন তো আমাদের আর মুখ চলে না বিশ্রামের মোড়ে, তখন দাঁতে কিছু মুখে কিছু থাকছে তো, খাবারগুলো থেকে যাচ্ছে। থেকে যাচ্ছে, ওটা যদি পচন ক্রিয়া হয়ে যায় ওটা কিছু না কিছু ফাঙ্গাস তৈরি করবে। অবশ্যই অবশ্যই, ওইখানে যদি আমি ওটাকে পরিষ্কার করে নিই, একদম মানে রাতে ঘুমানোর আগে। ব্যাস সকালে উঠলাম ঈষৎ উষ্ণ গরম জল 1/2 লিটার কি 1 পোয়ার মতন কুলকুচি করে খেলাম, আমার মুখের যে টায়ালিনটা লালাটা সেটা আমাদের শরীরের অমৃত। তাহলে আপনি একটু বলুন যে আমাদের প্রত্যেক দিনে কি কি করা উচিত হ্যাঁ, বা সেটা বলে কখন দিচ্ছি, কি, সেটা বলে সকাল থেকে একটা, না, রাত থেকে শুরু করতে আচ্ছা হবে। আচ্ছা, রাত থেকে। রাত থেকে শুরু করার, এই যে প্রথমটা বললাম, হুম, আমি যে কোনো কাঠি দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপর যদি আমার কোনো মুখে স্মেল খারাপ হয় তাহলে হালকা ঈষৎ উষ্ণ গরম নুন জল দিয়ে কুলকুচি করে, আর তারপর পরিষ্কার জল কুলকুচি করে আমি শুয়ে গেলাম। তারপর সকালে উঠলাম, একটু আর্লি মর্নিং উঠলাম, উঠে ঈষৎ উষ্ণ গরম জল, আচ্ছা রাত একটু পজ করতে চাই, বলি রাতের বেলা ধরো খাওয়ার টাইমটা কোন বলে টাইমে দিচ্ছি। খাওয়া ভালো? সেটা বলে দিচ্ছি তো, আচ্ছা, সেই জন্য রাত থেকে শুরু করলাম, হ্যাঁ, সকালে। পরিষ্কার থেকে শুরু করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরিষ্কার থেকে না শুরু করলে আমি তো সকালে পাবো কি করে। আচ্ছা আচ্ছা, এবার সকালে উঠলাম, আমরা যখন ইন্ডিয়ান টয়লেটে যেভাবে বসি সেইভাবে বসলাম, ঈষৎ উষ্ণ গরম জল, ঈষৎ উষ্ণ মানে শরীরের টেম্পারেচার যা তার থেকে 1-2 ডিগ্রি বেশি, ওই টেম্পারেচার জলটাকে আমি মুখে নিলাম, কুলকুচি করলাম, খেলাম, একটু হাঁটা চলা করার পর আমি বাথরুমে গেলাম, পেচ্ছাপ পায়খানা দুটো ওইখানে করলাম, তারপর এসে আমি দাঁত মাজতে পারি না মাজতে পারি আর কোনো ফ্যাক্টরটা নয়, আমার ওই টায়ালিনটাই হচ্ছে শরীরের অমৃত। মানে ঘুম থেকে উঠে যে যে জলটা খাওয়া, লালাটা আছে আমার তো পরিষ্কার লালা, ওটা ওটা তো ফাঙ্গাস নেই। আবার বলে নাকি মানে ঘুম থেকে ওঠার পর যে মুখে লালাটা ক্রিয়েট হয়, হ্যাঁ। সেটা মুখ না ধুয়ে সেটা জলটা খেলে হ্যাঁ। আমাদের পেটের মধ্যে গেলে ওটা ভালো 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 নাকি? ভালো, ওটা টায়ালিন তো। আমাদের এখানে যে গ্রন্থিটা আছে প্রজাপতির মতন, সেটাকে বলা হচ্ছে আমার কি যেন নামটা একটু যাচ্ছে আসছে, এইখানে আছে আর কি, যেখান থেকে টাইলিনটা ক্ষরণ হয়। আচ্ছা, নালি কিছু একটা বলে। না না না, আমি বলে দিচ্ছি নামটা, একটু মনে পড়লে বলে দিচ্ছি, আচ্ছা, কথা বলতে বলতে মনে পড়ে যায়। তো এবার জলটা খেলাম, কিছুক্ষণ আমি ওয়েট করলাম, কিছু প্রাণায়াম করলাম, কিছু আসন প্রাণায়াম করলাম, তারপরে কিছু কাঁচা কিছু ছোলা টোলা এটা সেটা হালকা একটু, তাহলে আমাদের সকালে কি খাওয়া উচিত, মানে এরকম যে কোনো একটু কাঁচা জিনিস, যে কোনো কাঁচা, যে কোনো ছোলা, কাঁচা। মুগ, ছোলা মুখ একটু অঙ্কুরিত হলে ভালো, আচ্ছা। ওটা ডাইজেস্ট হতে ভালো হয়, যে কোনো জিনিস ডাইজেস্ট হতে ভালো হয়, ডাবের জলও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে হালকা কিছু খেয়ে নিতে হবে, হালকা কিছু। মানে ভরা নয়। ভরা খাওয়া যাবে না। এবার আমাদের প্যাঙ্ক্রিয়াসটা ওপেন হচ্ছে বেলা 8টার সময়, ইনসুলিনটা ক্ষরণ শুরু হচ্ছে, যখনই শুরু হচ্ছে তখন 2 ঘন্টা আমাকে বাদ দিতে হবে, 10টার সময় আমি ভরপেট খেয়ে নেব, খেয়ে নিলাম, এবার আমি কাজ করতে থাকলাম। বিকেল 6টায় আমাদের লাইটটা তখন অফ হয়ে যাচ্ছে, মানে সূর্যের লাইটটা, প্রকৃতির লাইট, তাপমাত্রা সূর্য যেটা অফ হয়ে যাচ্ছে, প্যাঙ্ক্রিয়াসটা বন্ধ হবে 8টার সময়, 12 ঘন্টা চালু থাকে। তো আগে দিয়ে দিলাম 2 ঘন্টার আগে, ও তো কাজ শেষ করে তারপর তো অফিসে ছুটি নেবে, ঠিক সেই রকম আমাদের হজম প্রক্রিয়াটা ঠিক হলো, ঠিক হয়ে যাওয়ার পর আমরা ফ্রি পেলাম। এবার যখন 6টার সময় আমি খেলাম, আমি 10টার সময় অনায়াসে ঘুমাতে পারি, ঘুমালে আমার ঘুমটা যখনই হয়ে যাবে 4টার সময় ঘুম ভেঙে যাবে। ওই ঘুমের সময় আমাদের শরীরের যে মৃত কোষগুলো, যেগুলো ক্যান্সার তৈরি করছে, বিভিন্ন রকম জিনিস তৈরি করে দিচ্ছে শরীরে, সেটা তৈরি করতে পারবেন না।
ও 16 থেকে 18 ঘন্টা ফাঁকা পেয়ে যাচ্ছে। যখনই পেয়ে যাচ্ছে, ও যখন খেতে না পাবে ও নিজেকে নিজে খেয়ে নেবে, অটোফেজি চালু হয়ে যায়। তখন মৃত কোষকে জীবিত কোষ খেয়ে নেবে, ওর খাদ্য সে তৈরি করে নিল। কারণ তখন আমার খিদা না লাগলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি তো তখন বিশ্রামের মোড়ে আছি। ওরা তো অটোফেজি চালু করে দিচ্ছে। কিন্তু দিনের বেলা উপোস থাকাটা খুব একটা ভালো নয়, কারণ তখন অ্যাসিড, আমাদের যে পাচক গ্রন্থি যে অ্যাসিডগুলো যদি ক্ষরণ হয়ে যায় আমাদের শরীরকে উইক করে দেবে। আবার এই অটোফেজিটা কাদের দরকার না, বাড়ন্ত শিশু যারা, তাদের দরকার নেই, তাদের 4-5 বার খাওয়াতে হবে। 24 বছর যখন পেরিয়ে যাচ্ছে তখন তার বাড়ন্তের ভাবটা কমে যাচ্ছে। 30-এর পর অটোফেজি মাস্ট প্রয়োজন। তখন আর আমাদের ওইসব গ্রন্থিগুলো কম কাজ করে। এই যে শরীরের বিভিন্ন রকম আমাদের পেটের মধ্যে, পাকস্থলীর মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো ক্ষরণ হচ্ছে, সেগুলো অনেক কমে যায়। আর আমরা খাবারটাকে জ্বাদা দিই, তখন অ্যাসিড ক্ষরণটা কম হওয়ার জন্য কারোর ক্ষারকীয় অবস্থা বেড়ে যাচ্ছে, কারোর অম্লত্ব অবস্থা বেড়ে যাচ্ছে, কারোর আবার অন্য দিকটা বেড়ে যাচ্ছে। তার জন্য তাদের অসুখ বিসুখটা আসছে। 3টা দোষের মধ্যে মানুষের একটা দোষ, আবার কারো 2টো দোষ, কারো 3টা দোষ এসে যায়। এইসব জিনিসগুলো, এইগুলো যদি আমরা একটু মেনে চলতে পারি, শুধু হিসেব কষে, ইউজার ম্যানুয়ালটা দেওয়া আছে, আমরা সেই ইউজার ম্যানুয়ালটা একটু নিয়ে ব্যবহার করতে হবে। কারণ ঈশ্বরের দাতব্য জিনিস এটা, মা বাবার দ্বারা বাহিত, কিন্তু মা বাবা কিন্তু জন্মদাতা নয় বা জন্মদাত্রী নয়, ওনারা পালনদাতা, পালনদাত্রী। প্রকৃত জন্মদাতা ঈশ্বর। ওই বিষটা যদি বাবার মধ্যে না দিতেন তাহলে সব বাবার তো বাচ্চা হতো কি, বা সব মায়ের কি বাচ্চা হয়? হয় না, সব ঈশ্বরের দেওয়া। ওই বিষটা ওনার মধ্যে আছে, দিয়েছেন বলে উনি, আমি এসছি। ওনারা পালনকর্তা, বহনকর্তা, এটাই বলতে পারি। যেরকম গঙ্গা নদী বয়ে আনে গঙ্গা জল, গঙ্গা নদীর কি জল না গঙ্গোত্রী হিমবাহের জল? হ্যাঁ, এটা তার হচ্ছে থাইরয়েড গ্রন্থি। ওটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, মাস্টার অফ গ্ল্যান্ড। এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। আপনার এই বিষয়ে চর্চা করার আগ্রহ কোত্থেকে আসে? খুব ভালো জিনিস আমাকে জিজ্ঞেস করলেন। শুরুটা অনেক আগের থেকে আমার এইগুলোর দিকে, এই আসন প্রাণায়ামের দিকে খুব ছোটোবেলা থেকে আমার আগ্রহ ছিল। আমার নিজের যে ঠাকুর দাদা, তিনি সবসময় মুখে বলতেন যে আমার দিদিমাকে দেখে আর কি, যে আমার স্ত্রী যখন যাবে তার ব্যাপারটা দেখবে, আর আমি যখন যাব আমার ব্যাপারটা দেখে নেবে। কে প্রকৃত মানুষ ছিল, কে প্রকৃত অমানুষ ছিল, মানে স্বামী স্ত্রীর কথাটা সবাইকে বলতেন আর কি। আর যখনই বকুনি দিতেন, ওই গীতার যে কোনো একটা শ্লোক, ওইটাই হচ্ছে ওনার বকুনি। মানে উনি কি মানে গীতা পাঠ করতেন নাকি রোজ? মানে না, ঠোঁটস্থ, আপনার কি মনে আছে কেমন? ঠোঁটস্থ। দাদুকে দেখেছি, আমি দাদুর প্রধান শত্রু ছিলাম। ওগুলো শুনতে একটু বিরক্ত হতাম। আমি মনে মনে ভাবতাম, তবু যদি কি বলতো, যদি আপনার মনে পড়ে ওই অল্প? যে গীতার যে শ্লোক, যেরকম ধরুন গীতার একটা প্রথম শ্লোক বলছি, যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এই যে জিনিস, এর মানে হচ্ছে, দুটো মানে আছে। যেখানে যুদ্ধ হচ্ছে, মহাভারতের যে যুদ্ধ যেখানে হচ্ছিল, সেই জায়গাটার নাম হচ্ছে ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্র নয়, সেটা কুরুক্ষেত্র, মানে কুরুর ক্ষেত্র। কুরু রাজা তিনি ছিলেন, তো সব ধর্মের যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ হচ্ছিল, প্রকৃত যুদ্ধ হচ্ছিল ওখানে। তো ন্যায় আর অন্যায়ের যুদ্ধ চলছে। দুই ভাইয়ের ছেলে নাতি এরাই যুদ্ধ করছে। যেহেতু ওদেরকে জায়গা দেবে না, রাজ্য দেবে না, সেহেতু সেখানে ধ্বংসলীলা বহু কিছু চললো। সেখানে সঞ্জয়কে উনি জিজ্ঞেস করছেন, যেহেতু ধৃতরাষ্ট্র তো অন্ধ, উনি তো ওখানে যেতে পারছেন না,
সঞ্জয় সেই জ্ঞানটা ছিল, দিব্য চোখ ছিল ওনার, ওইখান থেকে উনি জাস্ট আমরা আজকে মোবাইলের বুঝতে পারি, তখন তো আর মোবাইল ছিল না বা ওই রকম ইন্টারনেট ছিল না, তখন ইন্টারনেট এইখান থেকে চলতো। হ্যাঁ, সেটা বলে দেবো পরে, একটু দিব্য দিব্য শক্তি, সেটা বলে দিচ্ছি ব্যাপারটা। তো উনি ওখান থেকেই জাস্ট ইন্টারনেট করে ওনাকে বোঝাতেন আর কি, আচ্ছা। যে আমার সৈন্যগণ আর পাণ্ডুর সৈন্যগণ কি করছে ধর্মক্ষেত্রে, তুমি সেটা আমাকে একটু বলো। এই কথাটা বলেন তাহলে, আপনি কোত্থেকে আপনার আগ্রহটা। বলছি তো ব্যাপারটা, আপনি এর ব্যাখ্যাটা চাইছেন, ব্যাখ্যার পরে আমি বলে দেবো। এবার এর আন্তরিক অর্থ হচ্ছে যে সঞ্জয় হচ্ছেন পিনিয়াল গ্ল্যান্ড, যেটাকে তৃতীয় নেত্র বলা হচ্ছে, যেখান থেকে আমার অমৃত ক্ষরণ হয়, স্টেপটোস্টেরন যেখান থেকে ক্ষরণ হয়, এইখান থেকে যখনই আমি চোখ বন্ধ করে বসে থাকি এখানে একটা শীতলতা অনুভব হয়, তখনই আমাদের ক্ষরণ হয় এটা। আর এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এই অনেকগুলো হরমোন ক্ষরণ করে একা। এক্সাইটেড মোডে থাকলে ও কোর্টিসল হরমোন ক্ষরণ করে দেয়, আবার আনন্দের মুহূর্তে থাকলে বিভিন্ন রকম উপকারী যেগুলো আমাদের শরীরের দরকার সেই সব হরমোনগুলো ক্ষরণ করে দেয়। যেহেতু মাস্টার সবাইকে তো লক্ষ্য রাখে, তো ওই শ্লোকের এবার ব্যাখ্যাটাই যাচ্ছি, মানে যেটা আন্তরিক ব্যাখ্যা। তাহলে উনি হচ্ছেন সঞ্জয়, আর এই শরীরকে চালাচ্ছে দেখতে পায় না যে রাজা, তার নাম হচ্ছে মন, দেখতে পায় না। শতপুত্র, এই মন সব সময় বিভিন্ন রকম খারাপ চিন্তা ভাবনা করে, নতুন নতুন চিন্তা ভাবনা, খারাপ খারাপ, সেই হচ্ছে এই শরীরটাকে চালাচ্ছে, মন এই শরীরটাকে চালাচ্ছে, সেই হচ্ছেন ধৃতরাষ্ট্র। আর শ্রীকৃষ্ণ হচ্ছেন যিনি ওই যুদ্ধক্ষেত্রে একমাত্র যে বাক্যগুলো বলেছিলেন, গীতার বাণীগুলো কাকে বলেছিলেন না অর্জুনকে বলেছিলেন, তার সখা, আর কেউই শুনতে পায়নি। তো আমাদের এই যে হার্টের যে দুকপুক অংশটা, ইলেকট্রোমাইক্রোভাস্কুলার যে দুকপুক অংশটা, ইলেকট্রোমাইক্রোভাস্কুলার যে একবারে সূক্ষ্ম দুকপুক অংশ, তার সেই আওয়াজটা, সেই দুকপুকটা কে শুনতে পাচ্ছে? হৃৎপিণ্ডই শুনতে পায়, অন্য কেউ শুনতে পায় না। যখনই আমরা মন স্থির করি তখন এইখানে অনুভব পাই, মানে সঞ্জয় তখন অনুভব করে, তখন মনকে বোঝায় ও। ব্যাপারটা বুঝতে পারলেন? ব্যাপারটা এটা হচ্ছে অন্তর্নিহিত অর্থ। এবার আমার দাদু তো বকতেন, মনে মনে খুবই বিরক্ত হতাম। তো আমি তখন মাধ্যমিক দেওয়ার অনেক পরে কোথাও একটা কাজে বেরিয়ে গেছি সন্ধ্যার সময়, বিকেলের দিকে। দাদু খুব অসুস্থ ছিলেন। আমি যখন ঘুরে আসি ওখান থেকে, কাজটা সেরে 7:30 8টার দিকে যখন ঘুরে আসি সন্ধ্যায়, তখন আমাদের বাড়িতে ওই যে হ্যাচাক লাইট ছিল, সেই হ্যাচাক লাইট জ্বালানো হয়েছে, গাছ টাছ কাটা আছে, কী হলো এসে পৌঁছেছে, এরকম দাদু স্বর্গাহরণ করেছেন। তবে আমাকে বলা হলো যে অমুক লোককে একবার ডেকে এসেছিলাম, একটু চলে যাবো, ডেকে আনবে, দাহ করতে যাবে। আমি যখন যাই দেখলাম উনি চান করছেন, ওনার স্ত্রীকে বলছেন নতুন কাপড় একটা বের করে আন, একটু গঙ্গা জল দাও আমাকে। তখন ওনার স্ত্রী বলছেন আপনি দাহ করতে যাবেন, নতুন কাপড় পরবেন, নতুন গেঞ্জি নেবেন, নতুন চুড়িয়া নেবেন, গঙ্গা জল ছিটিয়ে যাবেন, ব্যাপারটা কী? লোকে তো দাহ করে এলে এটা করে না। তুমি যদি বুঝতে পারতে তোমার দাম অনেক হয়ে যেত। আমি যার দাহ করতে যাব আমার জীবনেই প্রথম, উনি একমাত্র পুরুষ যার জন্ম হবে না, আর পৃথিবীতে উনি ঘুরে আসবেন না। আমি পাঁজি দেখেছি, উনি যে টাইমে গেছেন আর জন্ম হবে না, ওরা ওদের ক্রিয়াকাজ করতে পারে না করতে পারে। আমার ওই কানে যখন আমার কানে এই কথাটা বাজলো, মানে শুনলাম, তখন আমি তো প্রধান বিরোধী ছিলাম, প্রধান শত্রু ছিলাম দাদু। এবার তাহলে কিছু আমি একটা হারিয়েছি, কি হারিয়েছি, কি ছিল, এই কথাটা কেন ওই যে পাঁজি দেখায়, পাঁজির মধ্যে ওটা মিললো কী করে? দাদু তো আগে বলতেন, অনেক আগের থেকে বলতেন, তাহলে কিছু না কিছু একটা আছে, সেটা কি? দাদু কি বলতেন জানেন? এইগুলো বলতেন, সবসময় এইগুলো বলতেন, সেই গীতারই কথা, ধর্ম কথাই বোঝাতেন আর কি।
আমি প্রথমে একটা জাস্ট বললাম হুম। যে আমি মরে গেলে বুঝতে পারবো, আমার স্ত্রী মরলে বুঝতে পারবেন। আর দিদা যখন মরলেন তার 2 বছর আগে মারা গিয়েছিলেন, ত্রিপাদ দোষ লেগেছিল, পাতাল পুষ্কর হয়েছিল, স্ট্রোকে মারা গিয়েছিলেন দিদা। দাদুর কিন্তু স্ট্রোক হয়নি, দাদু স্ট্রোক হয়েছিল অনেক আগে, যুবক বয়সে হয়েছিল। সেখান থেকে উঠে দাঁড়িয়েছে। দাদু যখন মৃত্যুবরণ করলেন তখন মাথাটা সজাগ ছিল, সব অঙ্গ শিথিল হয়ে গেছিল, এটাই তফাৎ। এবার আমি খুঁজতে থাকলাম কোথায় গেলে এটা পাবো। তখন এই আর্য মন্দিরে যে গিয়েছিলেন আর্য সভায়, সেইখানে ভিগুমুনি বসতেন, ভিগুরাম রাউল, দাড়ি জটা আছে, তার ওনার ছবিটা আছে, মারা গেছেন। তো ওনার কাছে বসতাম, উনি ওই গীতার উপর কিছু বলতেন, জানতেন। সেইখান থেকে আমার জাস্ট আরোহণ শুরু। এইগুলো খুঁজতে খুঁজতে আমি পৌঁছে গেছি এই জায়গায়। অনেকে আমাকে জিজ্ঞেস করে তোমার শিক্ষাগুরু কে? আমি বললাম দেখুন, গুরু যদি আমি বলি আপনারা হাসবেন না, না কেন হাসব? আমার গুরু ইঁদুর। এর ব্যাখ্যা যদি একটু দিতেন। ব্যাস। আপনাদের নিশ্চিত জমি জায়গা আছে, ধান বাড়িতে আসে। হ্যাঁ, আমার মা বাড়িতে আসতো। ব্যাস, খুব ভালো কথা। আপনি যেখানে ধান রাখবেন সেখানে ইঁদুর গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, অবশ্যই। এবার ধরুন ইঁদুর লেগেছে, আপনি ওই ধানটা আপনার বিছানার নিচে রেখে দিলেন, ওইখান থেকে তুলে এনে 3-4 দিন পর ইঁদুর ওখানেও এসে পৌঁছে গেছে। আচ্ছা, আপনি কি ওখানে নিমন্ত্রণ কার্ড দিয়ে এসেছিলেন যে আমি ওখান থেকে সরিয়েছি, বা কোনো সংবাদ দিয়ে এসেছিলেন? না, ও কিন্তু পৌঁছে গেছে। যেরকম পিঁপড়া, চিনি যেখানে রাখবেন সেখানে আসবে। ঠিক, মিষ্টি ও খুঁজতে খুঁজতে পৌঁছেছে, কারণ ওর পেটের ক্ষুধা ওকে পৌঁছিয়েছে। তো আমার মনের ক্ষুধা হচ্ছে জানার ইচ্ছা কিছু। আচ্ছা। তার জন্য বহু জিনিসের মধ্যে যেগুলো আমার দরকার আমি ওইগুলোকে ছেটে নিচ্ছি। তার জন্য ওকেই আমি গুরু মানি। তো কি কি পেয়েছেন, মানে এর থেকে জেনেছেন আপনি, কি কি ছেটেছেন? আমি জীবনে যেগুলো পেয়েছি, আসন প্রাণায়াম থেকে আরম্ভ করে, আয়ুর্বেদ থেকে আরম্ভ করে, আপনার ন্যাচুরোপ্যাথি থেকে আরম্ভ করে, আমার হোমিওপ্যাথি থেকে আরম্ভ করে, সব কিছু দিক থেকে ধীরে ধীরে তো পাচ্ছি, আরও তো পাচ্ছি, আরও আমার যত পাচ্ছি তত যেন মনে হচ্ছে আমার অভাব আরও বেড়ে যাচ্ছে। জানার কোনো বয়স নেই। আমার যেন মনে হচ্ছে, প্রথম জানতামটা এইটাই পেয়ে গেলে মনে হয় আমার পূর্ণ হয়ে যাবে, যখনই ওটা পেয়ে যাচ্ছি যেন মনে হচ্ছে না আরও সমুদ্র কিছু বাকি আছে। যখন হাফ সমুদ্রে পৌঁছে যাচ্ছি, জান না আমি তো মাত্র কুলে পৌঁছালাম, আরও ওকুলটা আরও অনেকটা বাকি, মানে শেষ আমি দেখতে পাচ্ছি না, বরং আমার কাছে বাড়ছে। তাহলে এখনকার এই সমাজে মানুষ কার পিছনে বেশি দৌড়াচ্ছে? মানুষ দৌড়াচ্ছে রং, রং যেহেতু বিভিন্ন কালারের, তো এই সূর্যের আলোর মধ্যে 7টা রং আছে, যখনই আমরা প্রিজমের মধ্য দিয়ে ফেলে দিচ্ছি তখন 7টা রং বিভাগ হয়ে যাচ্ছে, যার যে রঙের দিকে ছোটার কথা ওরা ছুটছে, কিন্তু একটা সূর্যের আলোর মধ্যে 7টা রং আছে। ঠিক সেই রকমই মানুষ ছুটছে ওই একটা রঙের দিকে নয়। যখনই প্রিজমের ভেতর দিয়ে ফেলা হচ্ছে, ওর যে প্রতিসারাঙ্ক হয়ে বিভাগ হয়ে পড়ছে, তখনই মানুষ ছুটে যাচ্ছে ওই রঙের দিকে। ওই ওষুধের খামটা বেশ সুন্দর, একটা ভালো একটা দেওয়া আছে, ওতে একটা এই লোগো আছে, এই জলে একটা এই লোগো আছে, এই জলটা খুব ভালো, এই জলটা অমুক, এই খাবারটা লোগো ভালো, এর স্যান্ডটা ভালো, প্রত্যেকটা জিনিসের কথা বলছে। জলের কি কোনো স্ট্যান্ডার্ড হয় না? মানে জল কি কোনো এমন নয় যে আপনি যে কোনো জলই উঠিয়ে খেয়ে নিতে পারেন? আগেকার দিনে তো খাওয়া হতো, এখন খাওয়া হচ্ছে না কেন? না, আমরা জলটাকেই নোংরা করে ফেলছি। আগে তো নোংরা করা হতো না, এখন নোংরা করে ফেলা হচ্ছে। তো আমরা পাতাল থেকে যেটা তুলছি জলটা ডাইরেক্ট, সেটা মনে হয় আমার দিক থেকে খাওয়া ভালো। অবশ্যই। কেন না, যখনই আমরা একটু পিউরিফাইড করে নিচ্ছি ওর মধ্যে তো মিনারেলসগুলো টোটালি আউট হয়ে যাচ্ছে। আমরা আবার দিচ্ছি জলে, মানে আউট করে আবার দিচ্ছি ওটা। হ্যাঁ, তাহলে টোটাল মিনারেলসটাকেই বাদ দিয়ে দিচ্ছি। কেন না, যেহেতু আর্সেনিক যদি না ঢুকে যায়, যেহেতু আমরা তো অনেক কিছু ওষুধ ব্যবহার করছি খেতে বা মুক্ত ওষুধে বিভিন্ন রকম, ওটা যেন আর্সেনিক না হয়ে যায়, বিষক্রিয়া না হয়ে যায়। বিষক্রিয়াটা কত দূর যাবে না, মাটির
মাটির যতদূর ভেদন ক্ষমতা মানে চোষক ক্ষমতা ততদূর অবধি যাবে, পাথরের নিচের যে জলটা সেটা কিন্তু যাবে না। আমরা যদি দুটো পাথর স্তর বা তিনটা পাথর স্তর নামিয়ে তার নিচের থেকে জলটা নিই, তাহলে সেটাতে মনে হয় পিউরিফাইড না করাটাই ভালো, ডাইরেক্ট খাওয়াটাই ভালো। একদম। তাহলে আপনি এই যে ন্যাচুরোপ্যাথি এই বিষয়টাকে নিজের দিক থেকে কতটা এগিয়েছেন, আর কবে থেকে এটাকে নিয়ে আপনি রিসার্চ? আমি এটাকে নিয়ে রিসার্চ করছি প্রায় 5 বছর হলো। আর একার পক্ষে যদিও সম্ভব নয়, তবুও আমি যতটুকু পারি চেষ্টা করি। 40% অবধি আমি নিজে চেষ্টা করে চলি যাতে ন্যাচুরোপ্যাথির উপর থাকা যায়। পরিবারকেও পরিবারকে খুব একটা করা যাবে না, কারণ সবার মত তো আর সমান নয়। আচ্ছা, আপনার ডেইলি রুটিন কি তাহলে? আমার ডেলি রুটিন হচ্ছে, আমি যতটুকু করি ততটুকু বলছি। নিশ্চয়ই। রুটিন অনেক কিছু আছে, ভবিষ্যতে সেটা করার চেষ্টা করছি। যেটা করি সেটা বলে দিচ্ছি। কন্টিনিউ 2 মাসের যেটা করছে ওইটাই? কন্টিনিউ না, আমি 5 বছর ধরে এটা করছি। বেশ, তাহলে তাই বলুন। আমি যেটা নিজের করা যায়, কারোর উপর প্রেশার ক্রিপ্ট করে আমি করতে চাই না, সেটা করি। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমি ওই কাঠি দিয়ে ব্রাশটা করে আপনি নিই, কোন কাঠি ব্যবহার করেন? যেদিন যে কাঠি পাই। আচ্ছা, আমার ফেভারিট কিছু নেই, প্রত্যেকটা কাঠির মধ্যে কিছু না কিছু একটা গুণ আছে। মনে আছে। এবার ওটাকে ব্যবহার করি। সকালে উঠে আমি প্রায় 3টা সাড়ে 3টার দিকে উঠে পড়ি। উঠে পড়ে আমি জাস্ট উনানের কাছে চলে যাই, আমার জল বসানো থাকে, ওই জলটা একটু বসে ঘুট করে, ঘট করে না, ঘুট করে কুলকুচি করে করে খাই, কম কম করে, পুরো ½ লিটার জল খাই। তারপর আমি বাথরুমে যাই। সেখান থেকে এসে আমি আসন প্রাণায়াম, কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ব্যায়াম আগে করতাম, এখন আর করি না, কারণ ব্যায়ামের সময় বেশি, দৈহিক যে ক্ষমতাটা বেশি লাগে, এনার্জি খরচ বেশি হয়, কিন্তু প্রাণায়ামে খরচ কম হয়, লাভবান আছে। সেটা করার পর হালকা কিছু ছোলা টোলা খেয়ে আমি কাজে বেরিয়ে যাই। কাজ থেকে যখন আসি চান টান করে তখন খাওয়া দাওয়া করে নিই। যখন যদি বেশি খিদে লাগে তাহলে সন্ধ্যায় খেলাম বা রাত্রে খেলাম, নাচেত খাই না, উপোস ঘুমিয়ে যাই। মানে এত ঘন্টায় আপনার খাবারের ব্রেক থাকে? ব্রেক হচ্ছে, আমি ওখানে ধরুন সকালে একটু কিছু টিফিন করে বাড়িতে গেলাম, তো 8টা 9টার দিকে বা 10টার দিকে যেখানে দই যদি পেলাম একটা, টক দই? হ্যাঁ, ওই 200 গ্রাম প্যাকেটগুলো, আচ্ছা। যেহেতু আমি মিষ্টি ছোটোবেলা থেকে খেতেও ভালোবাসি না, আমি কি করলাম, ওই যে গুড ডে বিস্কুট আছে একটা প্যাকেট, চুড়ে দিয়ে একটু হালকা মিষ্টি হয়ে গেল, তাহলে মিষ্টিটা পেলে আমার যে ব্যাকটেরিয়াগুলো, মানে দইয়ের যে ব্যাকটেরিয়াগুলো একটু বর্ধিত হলো, মানে বেড়ে গেল নাকি? বেড়ে যাবে। ওতে দেওয়ার দরকার ছিল গুড়, মানে আখুর যে গুড়টা, আর একটু দুধ মিশিয়ে করলে ভালো হতো। 1 ঘন্টা আগে গুলিয়ে দিয়ে রাখলে সেখান তো আর করা সম্ভব না, সেজন্য সঙ্গে সঙ্গে করে খেয়ে নিলাম, আচ্ছা। মুড়ির সঙ্গে মাখিয়ে খেয়ে নিলাম। দিলে যখনই মুড়ির সঙ্গে আমি মাখিয়ে খেলাম আর খিদা খুব একটা আসে না। আচ্ছা। আর এসে বাড়িতে খেলাম, খেয়ে দিয়ে এবার আপনার এই মানে এই সব যে রুটিন বা আপনার যে এই, আর সব দিন যে দই পাওয়া যায় তা নয়, যেদিন যেটা পাই খাই, তবে বেশিরভাগটা আমার চয়েসটা দইয়ের দিকে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনার পছন্দের একটা খাবার। পছন্দের জন্য নয়, ওটা স্বাদের জন্য নয়। তাহলে আপনার ফেভারিট খাবার কি? ওটা হচ্ছে কোলাই, মানে এই যে আমাদের পৌষ্টিকতন্ত্রের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো, উপকারী ব্যাকটেরিয়াগুলো প্রয়োজন আছে, ওটাই ল্যাক্টোব্যাসিলাস, থায়োব্যাসিলাস, ওটা দইয়ের মধ্যে আছে গুঁড়ো করে। দিলে কি হয়, ওই ইন্টেস্টাইন লাইন, ওই যে নালাটাকে পরিষ্কার রাখে। তাছাড়া আপনার এই যে ভাবনা চিন্তাগুলো, এগুলো একটা কারোর উপর মানে বলা বা কাউকে বোঝানো বা কিছু? আমি তো চাই সবাই জানুক, নিজে ব্যবহার করুক, তার উপকার যখন পাবে তখন ও আসবে। আমার কথাটা হচ্ছে এইটা। আমি যে কোনো যাকে বলি, আপনি যেটা উপকার পাবেন সেটাকে ছেড়ে দেবেন, যেটা উপকার পাবেন সেটাকে ধরবেন, অন্য কাউকে বলবেন, সে উপকার যেটাতে পাবে সেটা সে নেবে, যেটা উপকার পাবে সেটাকে বাদ দেবে। সবার শরীরে সব জিনিসটা
নেবে সেটা নয়। আপনারা সবাই কি মেসেজ দিচ্ছেন এর মাধ্যমে, যে মানুষের কি করা উচিত ভালো থাকার জন্য বা আমার কথা হচ্ছে রেগুলার চলার জন্য? হ্যাঁ, আমার কথা হচ্ছে আমরা প্রকৃতির থেকে এসেছি, প্রকৃতির সঙ্গে মিশে থাকি এবং প্রকৃতিকে নিয়ে চলি। অবশ্যই। প্রকৃতির থেকে দূরত্বে যত আমরা আসব তত আমাদের কষ্টার্জিত পয়সা ওই ভূতে খাওয়ার মতন হয়ে যাবে। কারণ আমরা একটা গোলক ধাঁধার মধ্যে আছি। যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, একটা জ্বরের নিয়ে বলছি। সাধারণ একটা জ্বর হলো, আমরা ছুটে যাই ডাক্তারের কাছে। আচ্ছা, ডাক্তারের কাছে গেলাম, জ্বরটা যখন এলো, তারপর ডাক্তারটাকে চয়েস করলাম, ডাক্তারের কাছে গেলাম, তারপর সেখান থেকে একটা কিছু না কিছু লিখে দিল, পয়সা দিলাম, তারপর ওষুধটা কিনলাম, বাড়িতে এসে খাবো। কত ঘন্টা সময় লাগবে? প্রায় ধরুন আপনার 15 মিনিট 20 মিনিট। আপনি দীঘাতে আছেন, আপনার 15-20 মিনিট লাগবে। যারা গ্রামের মধ্যে আছে হ্যাঁ, তাদের তো আধা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগবে সময়। অবশ্যই। আচ্ছা, যদি আমি ওষুধ না খেয়ে 2 ঘন্টার মধ্যে জ্বর থেকে সুস্থ হতে পারি, অসুবিধা কোথায়? সেটা কিভাবে হলে ভালো হয়? আর সব জায়গায় তো সবার সমান থাকে না এইসব আয়ুর্বেদিক বা এখন প্রত্যেক বাড়িতে তো একটা প্লাস্টিক বালতি আছে। আমি একটু উনানের জলটা গরম করে নিলাম, গ্যাসের জলটা গরম করে নিলাম। কত ডিগ্রি? না, 42 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আচ্ছা। রোদের দিনে, মানে বৈশাখ মাসে রোদে বসিয়ে দিলে যে টেম্পারেচারটা তাপমাত্রা হয় জলে, সেই তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমি গরম করে নিলাম। যেটা শরীর নিতে পারবে। শরীর নিতে পারবে। এবার একটা চেয়ারে বসলাম, দুটো পা ওই গরম জলে ডুবিয়ে দিলাম আর একটু গরম জলে রাখলাম। 5 মিনিট পর ওই জলটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, ওই জলটা একটু বের করে দিয়ে আবার একটু গরম দিয়ে দিলাম। ওতে বলে কি লবণ দিতে? তারপর কিচ্ছু দিতে হবে না, আমি প্লেন গরম জলে করি না। আচ্ছা। এতে আমার মাইগ্রেনের সমস্যা প্রচুর ভালো হয়। এবার আমি 40 মিনিট ডুবিয়ে রাখবো, ওইটাকে একটু চেঞ্জ করতে হবে, জলটা গরমটা রাখতে হবে। আচ্ছা। ওই 40 মিনিটের অবস্থায় আমার ঘরমাক্ত অবস্থা হয়ে যাবে। যখনই ঘরমাক্ত অবস্থা হয়ে যাবে তখন আপনি ওইটাকে পা তুলে নেন। 2 ঘন্টা পর বুঝতে পারবেন আপনার জ্বর কতটা আছে। যদি খুব একটা ক্রিটিক্যাল জ্বর না হয়, সাধারণ জ্বর হয়, একবারে হবে। আর যদি ক্রিটিক্যাল কোনো জ্বর হয়, খুব একটা দুষ্টু ভাইরাস হয়, তাহলে ওটা 3 বার করতে হবে। ব্যাস, কাজ ছুটি। আপনারা করে দেখবেন, উপকার পেলে আপনারা করবেন, এটা তো ক্ষতি কিছু নেই। আর উপকার যদি না পান তাহলে করার দরকার নেই। অবশ্যই। আর যখনই করবেন একটু ঈশ্বরকে প্রণাম জানিয়ে করবেন। তাহলে ন্যাচুরোপ্যাথি কোথাও না কোথাও দিক থেকে একটা ঈশ্বরের সাথে কানেক্টেড। 100 বারই। সবই তো ঈশ্বরের। সবই তো ঈশ্বরের দান। আমরা যে সূর্যটার তাপ ব্যবহার করি সবই তো ঈশ্বরের। এটা আমরা যে অক্সিজেনটা ব্যবহার করছি, ওই যে ডাইরেক্ট আমরা আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মানে অর্ধেক প্রাণ আমাদের গাছ আর অর্ধেক প্রাণ আমরা। আমরা কিন্তু পুরো প্রাণ নয়, ওখানেই হাফ ঝুলে আছে আমাদের। সবই ঈশ্বরের দেওয়া। আজকে যেরকম আমরা ইন্টারনেটটা ব্যবহার করছি, ইন্টারনেটটা কারো না কারো বিজ্ঞানের তৈরিত। সেই মস্তিষ্কটা কার? সেই বিজ্ঞানের মস্তিষ্কটা, সেই স্নায়ুমণ্ডলটা কার? সবই তো ঈশ্বরের দেওয়া। আচ্ছা, আমার মস্তিষ্ক এমনভাবে কাজ করছে না, কিন্তু একটা বিজ্ঞানের মস্তিষ্ক, বিজ্ঞানী যে রিসার্চ করে বের করেছেন, কাজ করছে কি করে? বুঝে গেছে ব্যাপারটা? আপনি ইউটিউব নিয়ে ব্যস্ত, কারণ এই সম্বন্ধে আপনি ঢুকে গেছেন, কিন্তু আমি তো ওটা নিয়ে ব্যস্ত না, কারণ ওর সম্বন্ধে আমি জানি না। কিন্তু এটাও তো একটা জগৎ, আমারটাও তো একটা জগৎ। একদম। কোনোটাই খারাপ নয়, কোনোটাই ভালো নয়, সবটাই আছে। কিন্তু আমি যার মধ্যে ঢুকে গেছি সেটাকেই মনে করছি একটা বিশাল জগৎ। ওই কুয়োর ব্যাঙের মতো ভাবলে হবে না। স্বামীজি বলতেন না, কুয়োর ব্যাঙের মতো ভাবলে হবে না, বাইরে বেরিয়ে দেখতে হবে। প্রকৃত জিনিসটা আমার যদি প্রয়োজন হয় নিতে পারি। আর যদি মনে করি না আমি কারোর হেল্প নেব, হেল্প মানে কি? সে তো চুষবে আমার কাছ থেকে, রক্ত চোষা বাদুড়ের মতন চুষবে। আমরা তারই কাছে পড়ে দেবো ভাম্পায়ারের মতন। একটু চুষলো একটু দিল, একটু চুষলো একটু দিল, একটু চুষলো একটু দিল। আর ওষুধ মানে একটু চাপা, আমাকে চাপিয়ে দিল। জ্বরের ওষুধ মানে কি? জ্বর কাটিয়ে দেয় কি না থামিয়ে দেয়? থামিয়ে দেয়। উত্তাপটাকে থামিয়ে দেয়, আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে কমিয়ে দিচ্ছে। হোয়াইট ব্লাড কর্পাসেল,
মানে শ্বেত রক্তকণিকাগুলোকে কাজ করতে দেয় না, যুদ্ধ করতে দেয় না ওই জীবাণুর সঙ্গে লড়াই করার জন্য। আর গরম জলটা ডাইরেক্ট যুদ্ধ করতে দেয়। মানে বর্ডারে যখন আমাদের যুদ্ধ হয়, আমাদের সেনাবাহিনীকে যদি প্রত্যেকটা ইকুইপমেন্ট দিয়ে দেওয়া হয়, ওরা কিন্তু যুদ্ধ করবে। আর আমরা যদি তাড়িয়ে নিয়ে আসি, ওরা যুদ্ধ করতে পারবে? তাদেরকে যদি ইকুইপমেন্ট না দিই, আমরা ইকুইপমেন্ট দিয়ে দিলাম গরম জলটা, যুদ্ধ করো এবার, তখন বাইরের শত্রু যেতে বাধ্য, মানে বাইরের ব্যাকটেরিয়াগুলো যেতে বাধ্য। ও ঢুকেছিল, বেরিয়ে যাবে। গরমে গরম। আচ্ছা, এটা আমরা একটা মানে কিছু পার্সোনাল কোশ্চেন করছি, ঠিক আছে? মানে এটা অফ ক্যামেরা আপনি চাইলে আমরা করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে শিলাজিৎ শিলাজিৎ যে মেডিসিন বা যাই হোক একটা পাহাড়ের ইয়ে, সেইটা কি মানে ন্যাচুরোপ্যাথি থেকেই এসছে কোথাও কানেক্ট? প্রকৃত বাস্তব কথাটা হচ্ছে শিলাজিৎ কিন্তু পাথরের একটা, হ্যাঁ তাই তো বললাম, একটা আমি- ন্যাচারাল হার্ব হ্যাঁ, আমি সেটা। বলে দিচ্ছি জিনিসটা। পাথরের যে মিনারেলসগুলো, যেটা প্রকৃতির পাহাড়ি যে ঝর্ণা থেকে মিনারেলসগুলো, সেটা কিন্তু থাকার কথা। কিন্তু আমরা যেগুলোকে কিনছি, ওগুলো যেহেতু একটু নাম ডাক হয়ে গেছে বিক্রির জন্য, ওটা তো প্রফিটেবল ব্যাপার। তো ওটাতে তৈরি হয় আর কতটুকু শিলাজিৎ, কিন্তু আমরা মার্কেটে যখন বেরিয়ে যাচ্ছি টন টন আসছে। কোত্থেকে আসছে? কিছু না কিছু ওরা কৃত্রিমভাবে তৈরিও করে দিচ্ছে। আপনি যে কথা আগেও বলেছিলেন, ব্যাস। যেখানে ব্যবসা ঢুকে গেছে সেখানে। তা আপনি যদি নিজে কোথাও কালেক্ট করতে পারেন অরিজিনাল, তাহলে সেটা নিশ্চিত কিছু না কিছু কাজ আছে, ভালো কাজ। না আমি বলছি এটাও তো যেহেতু শিলাজিৎ একটা পাহাড়ের ওই গা থেকে পাওয়া একটা বস্তু, তো তো শিলাজিৎটা যেরকম একটা পাহাড়ের গা থেকে নেওয়া একটা বস্তু, সেটাও একটা মানে প্রাকৃতিক জিনিস দেখতে গেলে, সেটাতে কোনো মানুষের হাত পড়েনি বা কিছু না, আমাদের প্রকৃতি দিচ্ছে। তো এখনকার দিনে বা আগেকার দিনে যদি আমরা একটা অসুবিধা দেখি, যে একটা সম্ভোগ করতে গেলে বা কিছু একটা, যেসব যে প্রবলেমের জন্য যেসব মেডিসিন, এই ন্যাচুরোপ্যাথি সেখানেও না কোনো একটা বিষয়ে তো সেও তো হাত বাড়িয়ে রেখেছে। তো ন্যাচুরোপ্যাথির কোন কোন জিনিসগুলো মানে এখন যারা কোনো প্রবলেম ফেস করছেন, প্রাপ্তবয়স্ক লোকেরা, তাদের জন্য কোন মেডিসিন যদি আপনি বলতে পারেন তো ভালো হয়। বা কি করলে ঘরোয়া রেমেডি বা এরকম কিছু? হ্যাঁ, আপনার বইতে আপনার মতে ন্যাচুরোপ্যাথিতে। এই দুর্লভ জিনিসগুলো যেখানে ব্যবসা ঢুকে গেছে, সেখানে তো ডিস্টার্ব আছেই। তো আমরা যেগুলোকে চিনতে পারবো, ধরুন ছোলাটাকে ডুপ্লিকেট করতে পারবে না, আমন্ড বাদামকে ডুপ্লিকেট করতে পারবে না। ডুপ্লিকেট করতে পারবে? চীনা বাদামকে ডুপ্লিকেট করতে পারবে? কাজু বাদামকে ডুপ্লিকেট করতে পারবে? যেগুলো আমরা চিনি, জানতে পারি, চিনতে পারি, সেইগুলো কিছু ব্যবহার করে। কুমড়োর বীজটাকে কি ডুপ্লিকেট করতে পারবে? লাউর বীজটাকে কি ডুপ্লিকেট করতে পারবে? সৈন্ধব লবণটাকে ডুপ্লিকেট করতে পারবে, তবু একটু যদি চিনে আনা যায়। ওর মধ্যে সোডিয়াম নেই, ওটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওটা ব্যথানাশক, বৃদ্ধদের যথেষ্ট কাজ, এবং যাদের ব্লাড প্রেশার আছে সেটা নেমে যাবে। আবার পটাশিয়াম ক্লোরাইড, যেটাকে বিট লবণ বলা হচ্ছে, সেটা পেটের মধ্যে গ্যাস তৈরি করে দেয়, বায়ু তৈরি করে দেয়। আর সোডিয়ামটা তো অলরেডি রক্তটাকে মোটা করে দিচ্ছে। আমরা যেটা খাবার লবণ খাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড, তরকারি কম খাওয়াটাই ভালো। তাহলে আপনার যেটা বললাম যে আপনার কি বলে ন্যাচুরোপ্যাথি, ন্যাচুরোপ্যাথিটা কি মানে কি বলে আপনার কাছে কি বলে এটাকে, যৌন যৌন সঙ্গমের জন্য যেটাকে বলছিল আমার পার্টনার, তো ন্যাচুরোপ্যাথি কি কাজে, এটা কিভাবে ওটা হেল্প করে আমাদের? যৌন সঙ্গ মানে কথাটা বুঝতে পারলাম না মানে একটু হচ্ছে যদি। আপনার মানে অনেক তো অসুবিধে হয়, তাই তো? হুম। মানে বায়োলজিক্যালি দেখতে গেলে সম্ভোগের সময় অনেক প্রবলেম ফেস করেন অনেকে। আচ্ছা আচ্ছা। তো সেখানে অ্যালোপ্যাথিটাই সবাই বেছে নেয়। সেখানে ন্যাচুরোপ্যাথি আচ্ছা, কিভাবে হেল্প করে বা কি মেডিসিন আপনি যদি মানে যদি কমফোর্টেবল। কিছু কিছু গাছ আছে, সেই গাছটাকে যদি আমরা চিনে নিতে পারি, তার ব্যবহার কোন অংশটাকে করব, যদি আমরা চিনে নিতে পারি, জেনে নিতে পারি, তাহলে কাজ আছে। আপনি সেই বিষয়ে জানেন, মানে কোন মেডিসিন যদি কাউকে মানে রেফার করতে হয়? হ্যাঁ, করা যাবে। আমরা এই যে লজ্জাবতী গাছ বলি না, লজ্জাবতী গাছের যে বীজ,
তার যে তেলটা এর উপরে যথেষ্ট স্টেপটোস্টেরন হরমোনের পরিমাণটা বাড়িয়ে দেয়, আর স্টেপটোস্টেরন হরমোন যৌন ক্ষমতাটাকে বাড়ায় একটা। দ্বিতীয় কথা হচ্ছে এটা কিভাবে ব্যবহার করা যায় না মানে তেলটাকে বের করতে হবে। তেল বের করতে হবে, ওটা নিজেকে তৈরি করতে হবে, কারণ ওই কেনা জিনিস আমি খুব একটা, আমি তো দেখে তাহলে তেল এলাম বের আপনাদের করানোর প্রক্রিয়াটাই বলে দিন। তেল বের করানোর প্রক্রিয়া তো ওনার জেঠুর একটা মেশিন আছে দেখলাম, ও আচ্ছা আচ্ছা, মানে ওটা আমি দেখে এসেছি, আমি ফলো মেশিনের করি, মাধ্যমে ওটাকে পিষে ওটাকে তেল বার করে। কারণ আমরা তো আর এখন আর সেভাবে বের করাতে পারি না, এইভাবে বের করাতে হবে, কিছু কালেক্ট করে নিতে হবে বীজগুলোকে, ওইখান থেকে তেল বের করে ওটাকে আবার ইয়ে করতে হবে, ডাইরেক্ট খাওয়া যাবে না। ওটা খেতে হবে ওটা, হ্যাঁ ওটা খেতে হবে, ওটাকে ডাইরেক্ট খাওয়া যাবে না, ফুটিয়ে খেতে হবে নাকি? না 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 না, কোনো মাধ্যমে দিয়ে? ওটাকে অ্যালকোহলের সঙ্গে মিশাতে হবে, দিয়ে পাতলা করাতে হবে, ওটা পাতলা করিয়ে তাকে আবার অ্যালকোহলের সঙ্গে মিশাতে হবে, অনেকটা পাতলা করার পর সেগুলো একটু প্রসেসিং আছে, কিন্তু তেলটাকে দরকার। আচ্ছা আচ্ছা, অ্যালকোহলের সঙ্গে মেশাতে হবে? হ্যাঁ হ্যাঁ, অ্যালকোহল ছাড়া কিছু করা যাবে না, যেটা হোমিওপ্যাথি যে ফর্মুলায় তৈরি হয় সেই ফর্মুলায় তৈরি করাতে হবে। মানে তাহলে হোমিওপ্যাথি তৈরিতে তাহলে আমাদের অ্যালকোহল ব্যবহার হচ্ছে? অ্যালকোহল ছাড়া ব্যবহার, অ্যালকোহল মানে কি মদ নয় কিন্তু, মদে নেশা আছে, মদে আছে যেটাকে আমরা নেশা জাতীয় জিনিস, বাখার যেটাকে বলছি নেশা জাতীয়, সেটা আছে, কিন্তু ওর সঙ্গে যে অ্যালকোহলটা মেশানো হচ্ছে সেটা কিন্তু ভালো জিনিস, যখন এই নেশাটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে তখন ওটা নেশাকৃত অ্যালকোহল হয়ে যাচ্ছে। আচ্ছা, তাছাড়া অন্য কোনো রেকটিফাইড স্পিরিট হচ্ছে অ্যালকোহল, আর রেকটিফাইড স্পিরিট হ্যাপকো কোম্পানি ভালো বানায় এবং সরকারকে ট্যাক্স দিয়ে ওরা দেয়, সেই জন্য ওর দামটাও বেশি। কি কোম্পানি বললেন? হ্যাপকো কোম্পানি 450 ml এর রেকটিফাইড স্পিরিট বিক্রি করে ওরা, যে কোনো হোমিওপ্যাথি দোকানে আপনি পাবেন। আপনি তো এই বিষয়ে অনেক নলেজ রেখেছেন। আমি মেডিকেল মেডিসিনটা তৈরি করি। আপনি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না হয়েও আপনার মধ্যে যে যোগ্যতা বা যে আগ্রহ, যে একটা বিষয়কে জানার, সেটা কিন্তু দর্শকদেরকে অবাক করাবে। না অবাক, আর জীবনে মনে হয় আমি অবাক বলতে কোনো জিনিস বুঝি না, দর্শকদেরকে করাবে, আপনি নয়, মানে দর্শকরা আপনার বিষয়ে যখন, মানে এই যে আপনার যে এত আগ্রহ একটা বিষয়ের প্রতি জানা, যে কেউ জানতে পারে, যে কেউ, তার মধ্যে যদি সেই আগ্রহ এসে যায়, ওকে জানাতে হবে না, ও জেনে নিবে। আগ্রহ চাই কিছু করার জন্য। আপনি আমাকে পাওয়ার জন্য নিশ্চিত আগ্রহ হয়েছিলেন বলে আমি আপনার সঙ্গে মিট করেছি, আর আপনার যদি আগ্রহ না থাকতো আমার আপনার সঙ্গে কি আমি মিট হতে পারতাম? তাহলে কি বল, আপনার সঙ্গে তাহলে আজকের মতো কথা বলে খুব ভালো লাগলো। ওম নমস্তে। ওম নমস্তে। আর সবই ঈশ্বরের ইচ্ছা। তাহলে দর্শকদেরও জানাই ওম নমস্তে, ওনারও প্রকৃতির সঙ্গে। ক্যামেরার দিকে বলতে চান তাহলে সরাসরি বলতে পারে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি, যে আমরা একটু রংবাহারির মধ্যে না গিয়ে প্রকৃত আমাদের যে পূর্বপুরুষরা যে নীতি রীতি ব্যবহার করে এসছেন তার মধ্যে একটু ঢুকে গিয়ে যদি খুঁজতে থাকি বা রিসার্চ করতে থাকি, মনে হয় আমিও ভালো থাকবো, আমার পরের প্রজন্ম তারাও ভালো থাকবে, আর তারপরের প্রজন্ম আরও ভালো থাকবে, কারণ ওরা রিসার্চ করতে করতে একটা জায়গায় পৌঁছে যাবে। কোন গাছটাকে আমরা রাখবো, কোন গাছটাকে বাদ দেব, বাস্তুর মধ্যে কি কি রাখবো, সেটা আমরা বুঝতে পারবো যথেষ্টভাবে। তাহলে হাতের কাছে সবাইকে আমরা পাবো, সব জিনিসটাই আমি পাবো। এরপরেও আপনাকে তাহলে অন্য কিছুর মাধ্যমে আপনার সঙ্গে সরাসরি পাবলিকের মধ্যে আনার চেষ্টা করব। তো সেই জন্য তো আমার নাম্বার দিয়ে দিলাম, আরেকবার যদি বলে দেন তাহলে ঠিক আছে। আমার নাম্বারটা হচ্ছে 6297934158, আমার যোগাযোগের নাম্বার। কেউ যদি স্যারের সঙ্গে কথা বলতে চান তো আপনাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করে স্যারের মাধ্যমে আসতে পারেন। তাহলে নমস্কার। আর ফোন যদি আমি ধরতে পারি তো ভালো কথা, নাহলে পরে আমি ঘুরিয়ে জেনে নেব, একদম, কারণ আমি তো সবসময় ফোন কাছে রাখি না। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার। ওম নমস্তে। নমস্তে।